নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, এমন পেঁদানি বোধহয় আমেরিকা এ জীবনকালের খায়নি। সেই ভিয়েতনামে একটা খেয়েছিল পেঁদানি, তারপর এরপরে ইরানের কাছে জবরদস্ত পেঁদানিকে খাচ্ছে, যাকে বলে মার মার কে দুম্বা বানা দে রা হ্যায় একেবারে। আর সব থেকে ফেঁসে গেছে হচ্ছে উপসাগরীয় দেশগুলো, যেগুলো ট্রাম্পকে যারা আশ্রয় দিয়েছে বেশ করার জন্য। বলে বেগানি শাদি মে আবদাল্লাহ দিওয়ানা, অন্যের একজন শাদি হচ্ছে, সেখানে আবদাল্লাহ দিওয়ানা গিয়ে ডান্স করছে। শাদি হচ্ছে আমেরিকা ইসরায়েল বনাম ইরানের, আর দিওয়ানা আবদাল্লাহ হচ্ছে ছখানা আটখানা আমাদের উপসাগরীয় দেশ। মার 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 খেতে খেতে দুম্বা মোটা করে দিয়েছে ওখানে। আমি একটা খবর পড়ছি, শুনুন ভালো করে। আনন্দবাজার লিখেছে, হরমুজ বন্ধ করে দিয়ে প্রতিবেশীদের তেল শোধনাগারে লাগাতার হামলা, আমেরিকাকে বাগে আনতে খেলার নিয়মই পাল্টে ফেলেছে ইরান। খেলার নিয়মই পাল্টে ফেলেছে, এবার স্ট্র্যাটেজি চেঞ্জ। কি স্ট্র্যাটেজি করছে? প্রথমে সৌদি আরব, তারপর কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েত হয়ে বাহরাইন। পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে চাপে ফেলতে একের পর এক আরব রাষ্ট্রের খনিজ তেল শোধনাগারগুলোকে নিশানা করছে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালীকে বন্ধ রেখেছে তেহরান। ফলে বিশ্ববাজারে হু করে চড়ছে তরল সোনার দর। শিয়া ফৌজে রেহানো রণকৌশলে যথেষ্ট বেকায়দায় ওয়াশিংটন ও তেল আবিব। চাপ বেড়েছে ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর ওপরে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরপরই সৌদি আরবের সব থেকে বড় তৈল শোধনাগার আরামকোর শোধনাগারে হামলা চালায় তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। এটা হচ্ছে আমেরিকার যে আরামকো, সব থেকে বড় পৃথিবীর। মাত্র 3 দিনের ব্যবধানে দুবার ড্রোন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে সেখানে। ফলে তড়িঘড়ি তলসরার উৎপাদন এবং সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় রিয়াদ। দ্বিতীয় ধাপে কাতারের তরল প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রকে নিশানা করে সাবেক পারস্যের শিয়া ফৌজ। সংঘর্ষ এরপর আরো তীব্র হলে আমির শাহীর ফুজাইরাহ তেল শোধনাগার ধ্বংসের চেষ্টা চালায় IRGC। ফলে বেশ কিছুটা ব্যাহত হয় সেখানকার উৎপাদন। এই তালিকার সর্বশেষ নামটি হলো বাহরাইন। কামিকাজে আত্মঘাতী ড্রোনে আরব মুলুকটি অন্যতম বড় শোধনাগার বাপকোকে নিশানা করেছে তেহরান। পাইলট বিমান আক্রমণ শানাতেই বিকট শব্দে আগুন ধরে যায় সেখানে, গলগল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। 48 ঘন্টা হয়ে গেলেও সেই ধোঁয়া এখনো পর্যন্ত নেবেনি। বাহরাইনের অর্থনীতিতে বাপকো তেল শোধনাগারের আলাদা গুরুত্ব রয়েছে। ওটি একটি আরব দেশটির প্রধান তরল সোনা উৎপাদন কেন্দ্র। ইরানি ড্রোন হামলায় সেখানে বেশ কয়েকটি এত হচ্ছে ইরানি ড্রোন হামলায় সেখানে বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শোধনাগারের ক্ষয়ক্ষতি করে স্পষ্ট রিপোর্ট প্রকাশ্যে আসেনি। পাশাপাশি পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রগুলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় প্রতিটি মার্কিন সেনাগাড়িতে ক্ষেপণাস্ত্র ড্রোনে নিশানা করেছে তেহরান। মানে ওই যে 6-8টা রাষ্ট্র বললাম আমি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, IRGC রণকৌশলের নেপথ্যে রয়েছে তেল অর্থনীতির অঙ্ক। বিশ্ববাজারে সোনার দরকে প্রতি ব্যারেলে $200 নিয়ে যেতে চাইছে তেহরান। ইতিমধ্যে $120 কাছাকাছি তা পৌঁছে গিয়েছে। আমি বলেছিলাম 5-7 দিন গেলে $100 পেরিয়ে যাবে। দেখুন 10 দিনের মাথায় কি অবস্থা, $120 পৌঁছে গিয়েছে। খনিজ তেলের আকাশ ছোঁয়া দাম বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী করেছে মুদ্রাস্ফীতির সুযোগ। আর তার আঘাত থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাঁচার উপায় নেই। ভারতীয় অর্থনীতিতে এর বড় প্রভাব পড়তে শুরু করেছে। কাতারের গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে অনুযায়ী, যুদ্ধের মধ্যে 28 ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর 25% বেশি বৃদ্ধি পেয়েছে। গত মার্চে ব্যারেল প্রতি $91 ঘোরাফেরা করছিল তরল সোনা। 1983 সালের পর যা সর্বাধিক। 9ই মার্চ সেটা বেড়ে দাঁড়ায় $116। ফলে ভারত সহ একাধিক দেশের শেয়ার বাজারে দেখা দিয়েছে মহাপতন। পশ্চিমী গণমাধ্যমগুলি জানিয়েছে, এই সংঘাতের জেরে ইতিমধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের এক পঞ্চমাংশ
বন্ধ হয়ে গিয়েছে, মানে 1/5 বন্ধ হয়ে গিয়েছে। কারণ লড়াইয়ের গোড়া থেকেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ফেলে আইআরজিসি, ফলে গুরুত্বপূর্ণ ওই সামুদ্রিক রুটে চলাচল করতে পারছে না কোনো পণ্যবাহী জাহাজ। তেহরান অবশ্য রাশিয়া, চীন এবং ভারতের মতো বন্ধু রাষ্ট্রগুলিকে ট্যাঙ্কার চলাচল নিষেধাজ্ঞা রাখেনি, কিন্তু ঝুঁকি থাকায় সেখানে জাহাজ নিয়ে যাচ্ছে না কেউই। সামরিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছে সংশ্লিষ্ট লড়াইয়ে কৌশলগত দিক থেকে সুবিধাজনক জায়গায় রয়েছে ইরান, কারণ পশ্চিম এশিয়া আরব দেশগুলি খনিজ তেল পরিবহনের ব্যস্ততম সামুদ্রিক রাস্তা হলো হরমুজ প্রণালী। 167 কিলোমিটার লম্বা এবং 33 থেকে 39 কিলোমিটার চওড়া এই সংকীর্ণ সামুদ্রিক পথটি বিশ্বের প্রায় 20% তরল সোনা মানে তেল পরিবহন করে থাকে। বর্তমানে আইআরজিসি থেকে ছিনিয়ে নেওয়া ওই অঞ্চলটি শিবেরও অসাধ্য। বিশ্ববাজারে তেল বাড়তে থাকায় তরল সোনার ব্যবহার সীমিত করেছে দক্ষিণ কোরিয়া। পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। তার কথায় প্রায় জরুরি অবস্থার মুখে দাঁড়িয়ে আছে কায়রোর অর্থনীতি। অন্যদিকে জাপানের শেয়ার বাজারের সূচক নেমেছে 7%। মার্চের শেষে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির হার 3.7 থেকে 4% উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধ নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, গত 1 মার্চ তেহরানের 3টি রণতরীকে এদেশের বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়। তার মধ্যে একটি হলো IRSS লাভান। বর্তমানে সেটি রয়েছে কেরলের কোচি বন্দরে। এর জন্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন পারস্যের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি। এখন দেখুন এই যে চলছে, এখন সারা বিশ্ব জুড়ে টালমাটাল সৃষ্টি করে দিয়েছেন মানে আমাদের ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে শুকনো মুখে হাত দিয়ে বসে আছে, চারদিকে খবর পাঠাচ্ছে যে করে হোক এই যুদ্ধ এখন থামাতে হবে। এই যুদ্ধ কি করে থামানো যায় তার জন্য তিনি অনেক প্যাচ পয়জার কষছেন। এখন প্যাচ পয়জার কষলে কি হবে? এখন প্যাচ পয়জারের প্রথম লোকটা হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী, সেটা বুঝতেই পারছি। এখন নরেন্দ্র মোদীর ওপরে কীরকম চাপটা আসবে সেটা এখন আন্দাজ করতে পারছি। তো যাই হোক, সেটা খবর নয়। বর্তমানে খবর যেটা, সেটা হচ্ছে বিশ্ব বাজারে তেলের এই অবস্থার সঙ্গে সঙ্গে যে আপনার ঝামেলাটা শুরু হয়েছে, এই যে 8টা উপসাগরীয় যে দেশগুলো, যেগুলো 6টা জড়িয়ে পড়েছে, 6টা কি 8টা জড়িয়ে পড়েছে, আবার সঠিক সংখ্যাটা আমার মনে নেই, জড়িয়ে পড়েছে সেখানে। এখন তারা তো আবদাল্লা দিওয়ানা, এখন তারা মার খেতে খেতে পিঠ বেঁকে গেছে তাদের। তারা এখন বলছে, এখন উল্টো অভিযোগ করছে, ভাই আমাদের থেকে নগদ পয়সা নিয়েছো, তুমি বলেছো পেট্রোল ডলারের ব্যবসা করতে হবে, আমরা তাই করেছি, তোমার সিকিউরিটি আমব্রেলা আমি ব্যবস্থা করেছি, অথচ যখন আমাদের উপর আঘাত এলো তখন তুমি তোমার সৈন্য নিয়ে সব পালিয়ে চলে গেলে, আমাদেরকে একা ফেলে, তোমার সঙ্গে আমার সম্পর্ক রেখে লাভ কি? এই তো হচ্ছে অবস্থা। আচ্ছা, সমস্ত ছবিগুলো বেরোনো কিন্তু বন্ধ করে। সব থেকে বেশি চেপে গেছে হচ্ছে ইসরায়েল। ইসরায়েল বলেছে তাদের দেশের একটা ছবি বা একটা ডকুমেন্টারি, একটা ভিডিও যদি প্রকাশ পায় বা ওই ইসরায়েলের বাইরে যায়, যদি ধরা পড়ে, তাহলে তার 5 বছরের মিনিমাম জেল। অর্থাৎ ভীষণ হারে ইসরায়েল মার খাচ্ছে। মানে ওদের যে ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইল কিন্তু আটকাতে পারছে না। মানে এই যে আমেরিকান যে আমব্রেলা সিস্টেম, সিকিউরিটি আমব্রেলা সিস্টেম নিয়ে এত যে সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ায়, যা আমাদের সারা বিশ্বের মধ্যে আমাদের সেরা সমস্ত অস্ত্রশস্ত্র এবং সেরা অস্ত্র মানি, এটা মানি, কিন্তু তোমাদের এডি সিস্টেম সেরা নয়। আমাদের এডি সিস্টেম যেটা আছে সেটাই হচ্ছে গিয়ে এখন পৃথিবীর সেরা, সেটাই এখন সবাই নিতে চাইছে। আর সেটার নাম হচ্ছে গিয়ে নাবিক। এখন নাবিক সবাই নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ভারতের পেছনে সমস্ত লাইন দিয়েছে, আমাদের নাবিক দিন। কারণ নাবিক হচ্ছে, আমি বরাবরই বলেছি না, এমনি এডি সিস্টেমগুলো করা হয়েছে জিপিএস পদ্ধতিতে, আর নাবিক করা হয়েছে অ্যাটলাসের ওপরে। ফলে জিপিএস দিয়ে যখনই ট্র্যাকিং করা হচ্ছে, অ্যাটলাসের সঙ্গে মিলছে না। বলে আমাদের যখনই কোনো জিপিএস সূত্রে যখনই আসছে, লাইন ধরে আসছে, তখন অ্যাটলাস আগে ধরে ফেলছে,
আগে ধরে পেলে তাকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরেই তাকে মেরে দিচ্ছে। ফলে অ্যাটলাস যাদের কাছে থাকবে এই মানে নাবিক সিস্টেম যাদের কাছে থাকবে এবং আকাশতীর যাদের কাছে থাকবে, তাদের যুদ্ধে পরাজিত করা কিন্তু বেশ মুশকিলের ব্যাপার। এদিকে তেলের যা সংকট দেখা দিয়েছে, সেদিকে ভারতবর্ষের এখন খুব একটা আপনার মানে তেলের সমস্যা নেই, গ্যাসের সমস্যা আছে। যেহেতু কাতার থেকে আমাদের ম্যাক্সিমাম গ্যাসটা আসে, তাই গ্যাসের আমাদের সমস্যা হয়েছে, তেলের আমাদের সমস্যা নেই। তেল আমাদের যেমন ছিল তেমনই আছে, আমাদের কোনো পেট্রোল পাম্পে কোনো গাড়ির লাইন নেই, আমাদের তেলও আমাদের হয়নি, মানে কোনো কমতি নেই। সব থেকে খারাপ অবস্থা হচ্ছে পাকিস্তানের। পাকিস্তানের সম্ভবত লকডাউনের দিকে যাচ্ছে। পাকিস্তানের কাছে 3 দিনের তেল রয়েছে, মাত্র 3 দিনের, দেওয়ার মতো কেউ নেই। বাংলাদেশের সেই অবস্থা হতো যদি হাতে পায়ে না ধরতে এরকম করে। অনেকে লিখেছে আমাকে যে আপনাদের লজ্জা নেই, হাত পেতে বসে আছেন। আরে যদি ভিক্ষা চাই কি করব? যদি এসে বলে প্রভু আমায় ভিক্ষে দিন, আমি কি করব? আমার দেশের লোক, আমার ঘরবালি, আমার শিশু সন্তান সমস্ত না খেয়ে মরে যাবে। আপনি যদি আমায় না দেন, প্রভু আমায় ভিক্ষে দিন, আমি কি করব? আপনি হলে আপনি কি করবেন? দোরগোড়া ভিক্ষুককে আপনি আপনি ফিরিয়ে দেবেন? দিয়েছে 5,000 টন। তেলের তো অভাব নেই, সম্পর্ক ভালো থাকলে 50,000 টন দিত, মেট্রিক টন। 50,000 মেট্রিক টন, 5,000 মেট্রিক টন গেছে, 50,000 মেট্রিক টন আরো দিত। কিন্তু সম্পর্ক তো সেই জায়গায় পৌঁছায়নি। পৌঁছাক। পার্শ্ববর্তী তেল দেশগুলো আমাদের, নেপাল যাচ্ছে, ভুটান যাচ্ছে, সব জায়গাতে তেল যাচ্ছে। তো এমন তেল আমাদের শ্রীলঙ্কাতেও যাচ্ছে, সব জায়গায়। আজকে ওই যদি 5,000 মেট্রিক টন যদি না দিত না, কালকে 3 দিন পর থেকে দেখতেন আপনার দেশে দুর্ভিক্ষ লেগে যেত। দেবে, ধুকিয়ে 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 বারবার 10 বার করে চাইতে হবে, ঠিক আছে আবার 5,000 দিলাম, আবার 10 বার করে চাইতে হবে, 5,000 দিলাম। প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে যে তোমরা আমাদের দয়ায় বেঁচে আছো। এটা হচ্ছে ভারত বিরোধিতার শাস্তি। ভারতীয় পণ্য বয়কট করুন, ঝান্ডা মনে নেই? ওই যারা আমেরিকা আর ফ্রান্সে বসে খুব তোল্লা ফোল্লা দিতেন, কই তোমাদের ফ্রান্সের রণতরীতে এদিকে এসছে, আমেরিকার এদিকে অ্যাটাক করছে, কই তোমরা তো এক কলম তোমরা লিখছো না, একটা ভিডিও তো করছো না যে ইসরায়েলকে, ইসরায়েল আর আমেরিকা মিলে এই ইরানকে একা পেয়ে একটা মুসলিম রাষ্ট্রকে এরকম মারছে কেন? একমাত্র বিরোধিতা যদি কেউ করে থাকে সেটা ভারতবর্ষ করছে, একমাত্র বিরোধিতা ভারতবর্ষ করছে। মুসলিম কান্ট্রি না হয়েও আমরা কিন্তু বিরোধিতা করছি, কারণ আমরা আমেরিকার ওই সাম্রাজ্যবাদ নীতির আমরা বলি নিপাত যাক। যতদিন পৃথিবীতে এই শক্তিটা বেঁচে আছে ততদিন পর্যন্ত সারা পৃথিবী অশান্তি হয়ে যাবে। আর ইরান যা করছে, ইরানের পেছনে চীন রয়েছে, ভারত রয়েছে, রাশিয়া রয়েছে, প্রকাশ্যে বলছি, প্রকাশ্যে বলছি। মারকে দুম্বা বানা দে একদম, যাতে আগামী 50 বছর 100 বছরে যাতে অর্থনীতি সিধে না হয়। এই যুদ্ধকে টানো, লম্বা টানো, 11 মাস 12 মাস 16 মাস 18 মাস টানো, টেনে টেনে লম্বা করো, ওর অর্থনীতিকে পুরো বসিয়ে দাও। 37 না 38 ট্রিলিয়ন ডলার আছে, তো এটাকে মোটামুটি 60-70 ট্রিলিয়ন ডলারে পৌঁছে দাও, আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, আর উঠে দাঁড়াতে পারবে না। পাওয়ার শিফটিং হচ্ছে, সেটা বুঝতে হবে যে পাওয়ার শিফটিং হচ্ছে। তুমি চিরকাল একত্রে প্রভুত্ব করতে পারবে না। সারা পৃথিবী উঠে আসছে বিভিন্ন শক্তি হিসেবে, তোমার মেনে নিতে হবে। ওই বলেছি না, কাল অন্যের যা ছিল আজ আমার তাই আছে, আগামীকাল অন্যের গায়ে চলে যাবে। কোনো কিছু চিরস্থায়ী নয়। সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু কোনোটাই চিরস্থায়ী নয়। তো আপনারা আপাতত 5,000 মেট্রিক টন পেয়েছেন, আপাতত চুপচাপ থাকুন, তারপর আবার হাত পা জুড়ুন, হাত পা জুড়লে পরে তারপর যদি আবার কিছু পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।